যাবে যাবে না, কিন্তু সেখানেও লোকাল আপনার বিচার ব্যবস্থা বা অনুসন্ধান করো। আমিও দুঃখিত এই বিচারকরা কোন জায়গায় আছেন, এদের কাছে ছেলে মানুষই আপনার কোনো বিচার ব্যবস্থা তো আমরা চাই না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে যে নিম্ন আদালত বিচার করবে না, ওটা উপরে বিচার হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তিনি মানুষের অন্তরে বসবাস করছেন, তার দেহ নয় তার আত্মা জীবিত, এবং তিনি ভারতবর্ষের সম্প্রীতির প্রাণ পুরুষ। তিনি ভালোবাসা সম্প্রীতি দিয়েছেন বলেই কত লোকের নাম আমি করব। এখানে খাজা গরিব নওয়াজের যে কবর বা মাজার, এর আগেও গোলমাল হয়েছিল। 1955 সালে জমিয়ত উলামার পক্ষ থেকে 3 জন প্রতিনিধি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, মৌলানা আহমদ সঈদ, মৌলানা হিফজুর রহমান, যিনি ভারতবর্ষের আপনার স্বাধীনতা আন্দোলনে যাদের অবদান, এই কমিটি হয়ে দরগা খাজা সাহেব অ্যাক্ট 1955 সালে দিল্লি পাশ করেছে। আপনি সব কিছু গুলিয়ে দেবেন। আমরা দুঃখিত, দিল্লির যে কেন্দ্রের সরকার আছে দায়িত্বটা পালন করুন এবং রাজ ক্ষমতাকে পালন করুন। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীকে, গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল, মোদিজি রাজধর্ম পালন কিজিয়ে, রাজধর্ম পালন করুন, সম্প্রীতির ধর্ম, ভালোবাসার ধর্ম, মেলবন্ধনের ধর্ম। আমরা চাইব এটাকে মানে এই বিষয়টি নিয়ে বাজে বাজে মন্তব্য, এই করো তাই করো, মানুষের অন্তর আঘাত দেওয়া হবে। আঘাতপ্রাপ্ত মানুষরা দিশে রাখতে পারে না, কিন্তু আমরা সুস্থিতিশীল মানুষ, আমাদের দায়িত্ব আছে। আমার অনুভব করছি ভারতের গন্ধ, এই কারণে জনগণকে অনুরোধ জানাচ্ছি আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন, এই ঘটনাগুলো ঘটবে। এই কারণে খাজা গরিব নওয়াজ নিয়ে যে খারাপ খারাপ মন্তব্য, এটা দয়া করে করবেন না। দেশে সম্ভাল একটি সরকার আছে, গণতান্ত্রিক নিয়ম মেনে, ধর্মনিরপেক্ষতা মেনে, ইলেকশন মেনে তারা নির্বাচিত হয়েছে। এত ন্যাংটা, এত জঘন্য, এত সাম্প্রদায়িক মনোভাব আমাদের বলতে শুনতে ঘৃণা লাগছে। সম্ভালে গুলি চালিয়ে দিল পুলিশ। হ্যাঁ, পুলিশের কোনো মা বাবা নেই? ইন্ডিয়ার পিনাল কোড কি তারা পড়েননি? না না, তারা আইনের ঊর্ধ্বে, না তারা আপনার মূল্যবোধের ঊর্ধ্বে। উত্তরপ্রদেশ সরকারের কাছে যে সমস্ত পুলিশরা গুলি চালিয়েছে তাদের শাস্তি হওয়া দরকার, হাতে বেড়া পড়ানো দরকার, তাহলেই তারা শিক্ষা পাবে। কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না। আমরা আপনাদের মাধ্যমে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে, তা নিন্দনীয় ঘটনা, খারাপ ঘটনা। এই ঘটনার আমরা শাস্তির দাবি রাখছি। আর জনগণকে বলবো, আপনার উত্তপ্ত হবেন না, ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবেলা করলে অনেক দূর আমরা যেতে পারবো, লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। ঠিক আছে, আমরা শেষ করি না। আমাদের ব্যাখ্যাগুলো কেটে কুটে দেবেন না, পরিষ্কারভাবে দেবেন, ভালোভাবে দেবেন। দেবেন না আপনার খুশি। আমাদের সভা হলো, আপনারা ভালো মিডিয়ায় দেননি, আমরা খবর রাখি। বড় বড় প্রিন্ট মিডিয়া দেখতেই পাননি, মনে হচ্ছে চোখে বোঝা রঙিন চশমা ছিল। আমাদের মতন ভালো মানুষ বাংলায় নেই, কম লোক আছে। আমাদের বক্তব্য দিলে মানুষের কাছে মেসেজ যাবে। এরপরে আমি এটা পড়তে চাইছি না, আপনাদের দেব, আপনারা দেখে নেবেন। গরিব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহ, বহু বছর, 800-850 বছরের ঊর্ধ্বে। তিনি গরিব নওয়াজ বলা হতো কেন? ও দরজা ছিল গরিবদের জন্য, দুঃখীদের জন্য এবং অসহায় মানুষের জন্য। উনি মারা যান তার ঘরে।
যেখানে মসজিদ আছে তার সেখানেই তার কবর। আমি দায়িত্ব নিয়ে বলছি, খাজা গরিব নওয়াজ কোনো মন্দির দখল করেননি, আমি বলছি কথা। তিনি ও অপরের সম্পত্তি দখল করেননি। তিনি সাধক ছিলেন, বড় আলেম ছিলেন, হাফিজের কোরআন ছিলেন। এর পিছনে দেখবেন এই 15টি সিলসিলা ধারা দেওয়া আছে, অর্থাৎ খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 15টি ধাপে তিনি উন্নীত। এত তার ধারা। এই মানুষ উপমহাদেশে একটা বিপ্লব, ভালোবাসা, প্রীতি। আমি খবর রাখি, ইতিহাস বলছে দুপুরবেলায় খাবার সময় বলতেন গরিব নওয়াজ, আমার সামনে আমিষ দিও না, গোশত মাংস দিও না। কেন? অমুসলিম ভাইয়েরা আমার সাথে বসে খাবার খান, তাদের কষ্ট হবে। দুপুরবেলায় আমি তাদের সাথে এক থালে এক জায়গায় খাই। এই দৃষ্টান্ত রেখে গেছে এবং মানুষকে তুই তুকারি করেননি। তাকে দেখে মানুষ আপ্লুত হয়েছে। লাখো কোটি মানুষ প্রত্যেক দিন যাচ্ছেন ভালোবাসা নিয়ে, মনের আশা নিয়ে যে গরিব নওয়াজের মাজারে আপনার দোয়া করব। কেউ হয়তো চাদর চড়ান। এটা তো কেড়ে নেওয়া যাবে না, কারণ সেখানে বহু বাংলাদেশে ঢুকে পড়ছে, তাদের জিনিসপত্র নষ্ট করছে। এইটাই কি বলবে? কে ঢুকে পড়েছে? না 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 না, এইসবগুলো কি কথা বলছেন? একটা হলো বর্ডারে তার কাটা বেড়া আছে, আপনি গেছেন, আমি দেখেছি। তারপরে রাস্তা আছে 2টো, এরপরে ওয়াচ টাওয়ার আছে 3টে, মোবাইল ফোর্স আছে 4টে, এবং আপনার 50 ফুট পর পর বিএসএফ আছে। কটা হলো? 5টা। এর প্রোটেকশন ঢুকে যাচ্ছে। এটা প্রত্যেক গাজায় করে গল্প করছে। আমি আমার 1 মিনিট আমাকে বলতে দেন। এরপরে অনুপ্রবেশ হলে বিএসএফকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? বিএসএফের তো বিভিন্ন কমান্ডেন্ট আছে, জোনাল অফিস আছে, তাকে জিজ্ঞেস করুন। এই উত্তর আমি দেবো কেন? যদি ঢুকে, এটা তাদের ব্যর্থতা। আমি তো ভারতের মানুষ, আমি তো অনুপ্রবেশ চাই না। আমি তো চাই ভারতবর্ষ স্থিতিশীল অবস্থায় থাকবে, কিন্তু কেউ ঢুকলো না ঢুকলো তার উত্তর তারা দেবেন। আরেকটা প্রশ্ন, আমরা কিন্তু ভারতের ক্ষতি হবে, রক্ত দিয়ে ভারতকে রক্ষা করব, ভারতের ক্ষতি সাধন হতে দেব না। কেউ যদি মনে করেন তার পৈতৃক সম্পত্তি, মূর্খের স্বর্গে বসবাস করছেন। এটা আমাদের সম্পত্তি, আমাদের ভালো। তা কোনোভাবে আমরা শিক্ষাগুরুদের কাছে এই প্ররোচনা শিখিনি। এই কারণে এই তথ্যগত বিষয়টি আমি তুলে ধরলাম, যাতে বিভ্রান্ত না হয়, কেউ না হয়। ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক বোধহয় 4500 কিলোমিটার বর্ডার, যার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এরপরে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুর, জলপাইগুড়ি, কুচবিহার, মানে প্রায় 3 ভাগের 1 ভাগের বেশি বলা যেতে পারে যে বাংলাদেশের সাথে ভারতবর্ষের বর্ডার। এবং সেটা পশ্চিমবঙ্গে। বাকি ধরুন ত্রিপুরা আর আসাম রাজ্যে বাকি বর্ডার আছে। এই কারণে বাংলার সাথে বাংলাদেশিদের সম্পর্ক বা আদান প্রদান অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, যে বিষয়টি কি ঘটেছে, কি বৃত্তান্ত, এর বিস্তারিত আমাদের কাছে নেই। কিন্তু আমাদের কর্তব্য, উভয় দেশ, বিশেষভাবে আমাদের পশ্চিমবাংলার গ্রামের মানুষ যারা বসবাস করেন, বর্ডারে বসবাস করেন, আপনাদেরকে উত্তপ্ত করা হবে, প্ররোচিত করা হবে, আপনাদেরকে টেম্পটেড করা হবে। আপনারা দয়া করে
সাবধান থাকবেন। আমরা পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ চরিত্রের আদর্শের প্রতি বিশ্বাসী। এখানে আমরা কোনো প্রকার আপনার এইভাবে বিদ্বেষ আমরা চাই না, বরদাস্ত করি না।